মাত্র ৩ বছরে ই ভ্যালির হাজার কোটি টাকার ব্যবসা। অর্থ আত্মসাতে মুন্সিয়ানা দেখিয়েছে ধামাকাও। গ্রাহকের মতো বিশ্বাসী কাল হয়েছে পণ্য সরবরাহকারীদের। এখন উনাকে যখন অ্যারেস্ট করা হলো আমরা পুরাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। পাওনাদার থেকে দূরে সরে যাওয়ার জন্য এরকম কৌশল অবলম্বন করবে এরকম কখনো মনে হয় নাই। যদি কোম্পানির এগেনিস্টে গভর্নমেন্ট কোনো ধরনের ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমাদের বিলটার জন্য বিপদে পড়ে যাব। জনগণকে বলবো যেন লোভে পা না ফেলে। বদলেছে গ্রাহক প্রতারণার কৌশল, তবে বদলায়নি তদারকির পদ্ধতি। বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই এটা খতিয়ে দেখতে হবে। অন্য রেগুলেটরি বডি যেগুলি আছে তাদেরকে এখানে ভূমিকা নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভৈফর সংগঠন প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনের অতিথি না হতে নেতাদের প্রতি আহ্বান। মিশরের পর নভেম্বর থেকে ঢাকা মালদ্বীপ সরাসরি চলবে ফ্লাইট। শ্রীলঙ্কা উজবেকিস্তানেও চালুর সিদ্ধান্ত। ইউরোপেও নতুন রুট চালুর পরিকল্পনা বাংলাদেশের। পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে থাকা পণ্য সরবরাহকারীরা ই ভ্যালি সংকট সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন। তাদের মতে ব্যবসা চালু রাখলেই বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকত। এদিকে প্রতারণা করে এমন ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মার্চেন্টদের কাছ থেকে পণ্য কিনে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করত ইভ্যালি। প্রতিষ্ঠানটির কর্ণধার দম্পতি গ্রেপ্তার হওয়ার পর মাথায় হাত উঠেছে এমন হাজার হাজার মার্চেন্টের। প্রতিষ্ঠানটির কাছে কোটি কোটি টাকা পাওনা থাকায় তৃতীয় পক্ষ নিয়োগের মাধ্যমে হলেও ব্যবসা চালিয়ে নেওয়া যেত কিনা সে প্রশ্ন তাদের। ইভ্যালিতে বর্তমানে আমি 64 লক্ষ টাকা পাই। কোনো একটা অথরিটি অথবা প্রশাসক যদি উনার ইভ্যালিতে বসাই দিয়ে একটা রুলস করে যদি, আমার বিশ্বাস এখান থেকে রিকভার করতে পারবে। ব্যবসায়ীরা বলছেন করোনাকালে বিভিন্ন খাত প্রণোদনা পেলেও পায়নি ই কমার্স। সংকট কাটাতে সরকার সুনজর না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলছেন এই ব্যবসায়ীরা। সরকার এই মুহূর্তে একটা প্রণোদনার ব্যবস্থা যদি করে দেয়, আমরা যারা মার্চেন্ট আছে বা অনেক কাস্টমার আছে এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে গুলশান জোনের ডিসি জানান নতুন করে কেউ অভিযোগ নিয়ে আসেনি ইভ্যালির বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তৎপর থাকবে ডিএমপি। অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। সেগুলো শেষ হলে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত নতুন করে কেউ কোনো অভিযোগ দেয়নি। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারক চক্র যদি আমরা 2, 4, 5টা 10টা এইভাবে ধরে ফেলি তাহলে হয়তো এগুলি আবার কমে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরেক ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে প্রায় 200 কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে পণ্য সরবরাহকারীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন পাওনা প্রায় 200 কোটি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করছে ধামাকার মালিকপক্ষ। আর এমন অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টার পরও ধামাকার 4 শীর্ষ কর্মকর্তার কারো সঙ্গেই যোগাযোগ করা যায়নি। ধামাকা নামের মতো অর্থ হাতিয়ে নেয়াতেও মুন্সিয়ানা দেখালো অনলাইন ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি। বিভিন্ন আইটেমের পণ্য বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকার বেশি। আর সেখানে পণ্য সরবরাহ করে 200 কোটি টাকা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এত কম দামে কিভাবে পণ্য বিক্রি করবে এমন প্রশ্নে সরবরাহকারীদের কাছে প্রতিষ্ঠানটি দেখিয়েছিল নিজস্ব সম্পত্তি থেকে ভর্তুকি দেওয়ার প্রলোভন। এই অবস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলছেন টাকা ফেরত পাওয়ার আশাতেই আইনের আশ্রয় নেননি তারা। শুরুতে তারা আমাদেরকে জানায় যে আমরা 200 কোটি টাকা দিয়ে ই কমার্সটা শুরু করছি, তো আমাদের ফান্ড ড্রাই হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এই টাকাটা তারা কখনোই কোম্পানিতে ইনভেস্ট করে নাই। 10 কর্মদিবস এখন 160 কর্মদিবসে অতিবাহিত হয়েছে। এত টাকা আটকে যাওয়ায় নিঃস্ব হওয়ার আশঙ্কা করে স্থগিত রাখা প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানান তারা। কোম্পানির
দুইজন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার কোনো প্রতিশ্রুতি এই পর্যন্ত রক্ষা করেননি। অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। এসব অনিয়ম সম্পর্কে জানতে যোগাযোগ করতে গেলে দেখা যায় ধামাকার এমডি জসিমউদ্দিন চিশতি ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের একটি মুঠোফোন নম্বর, কিন্তু তিনি সহ প্রতিষ্ঠানটির 4 শীর্ষ কর্মকর্তার কেউই রিসিভ করেননি ফোন কল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ভুইফোর সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির প্যান্ডেল সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনগুলোতে দলীয় নেতাদের অতিথি না হতেও আহ্বান জানান ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 14তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দলটির পরিচয় দেয়া নেতাকর্মীরাও জড়ো হন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে। তবে দলীয়ভাবে সংগঠনটির অনুমোদন না থাকায় খোদ সাধারণ সম্পাদক এসে বন্ধ করে দেন তাদের আয়োজন। এর পরপরই অনুষ্ঠান স্থল থেকে চলে যেতে থাকেন প্রজন্ম লীগের সব নেতাকর্মী। খুলে নেওয়া হয় ব্যানার সহ সব আয়োজন। অনুমোদনের বিষয়টা সম্পূর্ণ আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিষয়। যখন তিনি প্রয়োজন মনে করবেন আমরা তাদের সন্তান আমাদের ঘরে তুলে নেবেন। পরে সভাপতি মণ্ডলীর সভায় ওবায়দুল কাদের বলেন, এসব ভুইফোর সংগঠন চাঁদাবাজির জন্য প্রতিষ্ঠা হয়, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে তারা। এগুলো আসলে চাঁদাবাজির প্রতিষ্ঠান সবাই করে তা না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে নিরঙ্কুশভাবে এরা চাঁদাবাজি নির্ভর, চাঁদা নির্ভর পার্টি এবং এরা দলের নাম ভাঙা কাজে এইসব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, সম্মেলনে, বৈঠকে, প্রতিষ্ঠা বার্ষিকী হোক, যেটাই হোক, আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো আপনারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না। গঠনতন্ত্র অনুযায়ী 7টি সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগের। এর বাইরে 2টি সংগঠন শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মডার্না কিংবা ফাইজারের টিকা নেওয়ার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী। সৌদি আরব অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও তারা বলছেন নির্ধারিত টিকা ছাড়া যেতে পারবেন না কর্মস্থলে। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা ছাড়া প্রথম ডোজের আর কোনো টিকা নেই। মুঠোফোনে বার্তা পেয়ে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত ভ্যাকসিন না পেয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি মডার্না বা ফাইজারের ভ্যাকসিন ছাড়া তারা কর্মস্থলে ফিরতে পারবেন না। আমাদের টিকা চাই, ফাইজারের বা মডার্নার। 12 তারিখে মেসেজ দিছে টিকাটা মারবো, 12 তারিখেই আমরা সিলেট থাকি, আমরা 7 জন। আজ না কাল না পরশু না করে দেয়, আজকে কালকে এবার বলে শুধু আমাদের আশ্বাস দিচ্ছে, ওরা আমাদের টিকা দিচ্ছে না। সৌদি আরব এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও সে তথ্য নেই প্রবাসীদের কাছে। আর তাই এখনো যুক্তরাষ্ট্রে তৈরি ভ্যাকসিনের আশায় থাকতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হতে চলেছে অনেকের। তারপরও নাছোড়বান্দা মডার্না বা ফাইজারের জন্য। বৃহস্পতিবার রাত্রে আমার মেসেজ আছে 18 তারিখ আসার জন্য। এখন যদি আমাদের ভিসা নষ্ট হয়ে যায়, কেউ দিবে আমাদের পয়সা? টাকাগুলো দিবে কেউ? আমাদের লাইফ নষ্ট হয়ে যাবে। টিকা না দিতে পারলে তো আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমরা যাইতে পারবো না। আমাদের এই যে 3 লাখ 3.5 লাখ টাকা কে দিবে আমাদের? এরা বলে কয় টিকা নাই, তাহলে মেসেজ দিল কিসের জন্য? আমাদের হয়রানি কিসের জন্য করে? সারাদিন না খেয়ে আমরা এই জায়গায় রয়েছি। হাসপাতাল পরিচালক বলছেন তাদের কাছে মডার্নার প্রথম ডোজ বা ফাইজারের কোনো টিকা নেই, দেয়া হচ্ছে শুধু সিনোফার্ম আর অ্যাস্ট্রাজেনেকা। ওরা ভুল তথ্য দেয়। সৌদি আরবে 5টা টিকা অ্যাকসেপ্টেড, 1 নাম্বার ফাইজার, 2 নাম্বার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা, তারপরে হলো মডার্না, জনসন অ্যান্ড জনসন, এমনকি ইদানিংকালে সিনেটটা সিনোফার্ম তারা অ্যাকসেপ্ট করছে, কিন্তু ওদের মাথার মধ্যে শুধু মডার্না আর ফাইজার। এটা তো অ্যাস্ট্রাজেনেকা টিকা আমরা দেখেন সব জায়গায় চলতেছে, আমরা তো বলি না যে পাবে না তারা। প্রবাসীদের যে কোনো জটিলতার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 20 দিনের মধ্যে দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ পৌরসভার এক মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। আমাদের ছেলে মেয়ে যারা 12 থেকে 17 বছর বয়সের, তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুমোদন দিয়েছে। আমাদেরও সিদ্ধান্ত হয়েছে, আমরা স্কুল কলেজ খুলে দিয়েছি, কাজে আমরা আমাদের
ছেলে মেয়েদেরকে সুরক্ষিত করতে চাই, সেই জন্য এই টিকা দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আন্দোলনের নামে হঠকারিতার পথ ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে কেরানীগঞ্জের আটিফ আওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর সরকার এতে সহযোগিতা করবে। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজি শফিউল আলম খাজা বারকু ও হাজি আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীর পথ না ছাড়লে বিএনপির পরিণতি ভয়াবহ হবে। সালে নির্বাচনে আসতে থেকে কিন্তু মনোনয়ন বাণিজ্য করতে এক জায়গায় 3-4 মনোনয়ন দিয়েছে, এখনো আবার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ছয়টাতলি করছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসছে। একটা দলে কোন সময় দণ্ডপ্রাপ্ত আসনে পলাতক আসনে কোন দলের সভাপতি হয়, এত কর্মচিন্তের দল একটা সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বানানোর মতো কোন একটা নেতা নাই তাদের দল। উল্টা পাল্টা পথ বাঁকা পথ পরিহার করে যদি সোজা পথে আসে নির্বাচনের জন্য এখন থেকে যদি প্রস্তুতি নেন, আগামী নির্বাচনে হয়তো সংসদে সম্মানজনক কয়েকটি আসন আপনাদের ভাবতে পারে। সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টি করতেই নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন। এ ঘটনার প্রতিবাদে তারা আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণাও দেন। এই বিষয়টি খুবই উদ্বেগজনক, কেউ কিছু জানে না, মানে এরকম একটা ঘটনা ঘটলো, প্রশ্নবিদ্ধ করা, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সাংবাদিকতার সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা, সেখানে কোনো রকম অর্থের কোনো রকম মানে নয়ছয় করার কোনো সুযোগই নাই। সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে, এগুলো যেন আর না হয়। ঢালাওভাবে এই ধরনের পদক্ষেপ আমরা উদ্দেশ্যমূলক বলে মনে করি। পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল বলেও মনে করছে। সমাজে মানুষের কাছে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ তথা সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপে নতুন রুটে বিমান চালুর চিন্তা করছে বাংলাদেশও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ভ্রমণেও বিমানে চড়ার আগ্রহ বাড়ছে দেশের মানুষের, বাড়ছে কাজের সন্ধানে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও। সেই সাথে অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেও ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। প্রায় 2 দশক পর বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চালুর ঘোষণা দিয়েছে মিশর। ঢাকায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। 2002 সালের পর বিমান যোগাযোগ চালু করতে চায় উজবেকিস্তান। একইভাবে মালদ্বীপ, কলম্বোর পাশাপাশি ইউরোপেও নতুন রুট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশও। এভিয়েশন মার্কেট বাংলাদেশে যেটা আছে সেটার মার্কেট শেয়ার আসলে আমাদের বাংলাদেশি ক্যারিয়ারগুলো ইনক্লুডিং বাংলাদেশ বিমান, প্রাইভেট এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা, আমরা আসলে সেভাবে পর্যাপ্ত মার্কেট শেয়ার নিতে পারি নাই, যেটা ফরেন ক্যারিয়ারের কাছে অলমোস্ট 70% মার্কেট শেয়ার আছে। প্রথমবারের মতো বাংলাদেশে একটা এয়ারলাইন্স কলম্বো এবং মালয়েতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। নতুন রুটে ফ্লাইট চালু হলে এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, তবে এজন্য বাড়াতে হবে বিমানবন্দর পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা, এমন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। এখন কিন্তু অনেক বিদেশি এয়ারলাইন বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এটা কিন্তু আরও বাড়বে। প্যাসেঞ্জারদেরকে ওয়েটিং টাইম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এটার জন্য যে ধরনের সক্ষমতা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাকা দরকার, আমার মনে হয় সেখানে যথেষ্ট অপ্রতুলতা আছে। বর্তমানে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে 16টি দেশে, আর বেসরকারি নভো এয়ার 1টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে 9টি দেশে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল, মেরিকা কিংবা বায়োকিওর মতো প্রসাধনী সামগ্রী পাওয়া যায় মাত্র 50 থেকে 100 টাকায়। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব নকল পণ্য ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন শহরের পার্লার, সেলুন আর স্পাগুলোতে। রাজধানীতে এমন একটি ভেজাল কারখানার মালিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রিপোর্ট তোহা খান তামিমের।
ত্বক বা চুলের যত্নে কিংবা রূপসজ্জায় পার্লার বা সেলুনের শরণাপন্ন হন মানুষ। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারণত যাচাই করা হয় না পণ্যের মান, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এমন একটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ, যেখানে তৈরি করা হয় স্পা সেন্টার ও পার্লারে ব্যবহৃত নকল প্রসাধনী। পুরান ঢাকা থেকে পণ্যের চাহিদা অনুযায়ী কেমিক্যাল নিয়ে আসেন ব্যবসায়ীরা। কারখানায় বিশেষ মেশিনে প্রক্রিয়ার পর বোতলজাত করা হয়, পরে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। এসব ভেজাল পণ্য ব্যবসায়ীরা কারখানা থেকে সরাসরি নিয়ে যান পুরান ঢাকার চকবাজারে। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় পার্লার, সেলুন ও স্পা সেন্টারগুলোতে। কেমিক্যাল দিলে আমরা গ্যালানে বরালে আসে আর মিক্সার করে বাসায় বানাই। লেবেলটা আমরা ফ্রেশ করে লই, আর কোটাগুলো যে চোখে পাওয়া যায় অন্য কিছু বানায় লই, রাইস বানায় লই। পুলিশ বলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোর পার্লারে দেদারসে ছড়িয়ে পড়ছে এসব নকল পণ্য। পার্লারের যারা ভোক্তা তাদেরকে এই সমস্ত নকল প্রসাধনী দিয়ে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে দীর্ঘদিন যারা পার্লার ব্যবহার করে সে সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল নির্ভর এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগ, ত্বকের ক্যান্সার সহ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। অক্টোবরের প্রথম সপ্তাহে খুলে দেয়া হতে পারে ক্যাসিনো কাণ্ডে জড়িত সব ক্লাব। ক্যাসিনো কাণ্ডে জড়িত 7 ক্লাবের আবেদনের পর এমনই আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বন্ধ হবার 2 বছরে অস্তিত্ব বিলীনের পথে এই ক্লাবগুলো, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মেহেদি নাইমের রিপোর্ট। প্রায় 100 বর্ষের পুরনো ভিক্টোরিয়া ক্লাব তার এই সাইনবোর্ডের মতোই জীর্ণ। ক্লাবের দরজায় তালা নেই, ভেতরের অবস্থা আরও করুণ। চুরি হয়ে গেছে ক্লাবের সব আসবাবপত্র, দরজা জানলা, এমনকি ক্লাবের মূল্যবান সব ট্রফি। ক্যাসিনো কাণ্ডে সিলগালা করে দেওয়ার পর ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবের অস্তিত্ব এখন বিলীনের পথে। ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত আরেক ক্লাব ফকিরপুল ইয়াং মেন্স ক্লাবের অবস্থা অভিন্ন। ক্লাব যেন বদ্ধভূমি, চুরি হয়ে গেছে ক্লাবের সব জিনিস, রাতে চলে অনৈতিক কর্মকাণ্ড। এমন অবস্থায় ক্লাবগুলো আবারও পুরনো রূপে ফেরার আকুতি। 1961 সাল থেকে আমাদের ক্লাবে যত আমরা ট্রফি পাইছি, এই ট্রফিগুলো একটাও নাই। ক্লাবটা খুলে দেওয়ার ব্যাপারে অত্যন্ত জরুরি, কারণ আমরা ক্যাম্পিং করতে পারছি না, প্লেয়ারদের রাখার ব্যবস্থা করতে পারছি না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঐতিহ্যবাহী মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ক্যাসিনো কাণ্ডে জড়িত 7 ক্লাব একত্রিত হয়ে মন্ত্রণালয়ে ক্লাব খুলে দেবার আবেদন করেছে। যেই সমস্ত কারণে ক্লাব বন্ধ করা হয়েছে, সেই সমস্ত কারণে আমরা দরকার পড়লে আমরা আবারও সবাই মিলে আমরা দিয়ে আসছি। প্রয়োজন পড়ে আবার সবাই মিলে আমরা ওয়াদাবদ্ধ হব যে এই ধরনের পরিবেশ এবং এই ধরনের কর্মকাণ্ড কখনোই ক্লাব পাড়ায় হবে না। ক্লাবের ঐতিহ্য আর অস্তিত্ব বিলীন হওয়ায় ক্লাব খুলে দেবার ব্যাপারে ভাবছে মন্ত্রণালয়। ক্লাবগুলোর সাথে কথা বলবে, ক্লাবগুলোর সাথে কথা বলে কি বিষয় আপডেটটা আমাকে সচিব আমাকে জানাবে, তাদের সাথে বসার পরে 10 দিনের মধ্যে এটা তাদের সাথে বসতে। আমার ঠিক পেছনে আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, যে ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম। ক্যাসিনো কাণ্ডের 2 বছর পর ক্লাব সংস্কৃতির দাবি দ্রুতই খুলে দেওয়া হোক এসব ক্লাব, যেন আবারও খেলার পরিবেশ ফিরে আসে এসব ক্লাবে। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। সিরিজ বাতিল হওয়ায় আজই দেশে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ল্যাথাম গাফটিলদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 18 বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, কিন্তু ম্যাচের ঠিক আগ মুহূর্তে হুট করে কিউইরা জানায় নিরাপত্তার শঙ্কায় খেলবেন না তারা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের সঙ্গে যোগাযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু তাতেও কাজ হয়নি। বাতিল করতে হয় পুরো সিরিজটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মাত্র 3 বছরে ইভ্যালির 1000 কোটি টাকার ব্যবসা। অর্থ আত্মসাতে মুন্সিয়ানা দেখিয়েছে ধামাকাও। গ্রাহকের মতো বিশ্বাসী কাল হয়েছে পণ্য সরবরাহকারীদের। ভুইফোর সংগঠন প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনের অতিথি না হতে নেতাদের প্রতি আহ্বান।
এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।